আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় এইচএসসি 26-এর শিক্ষার্থীরা, সকলকে আজকে গুণগত রসায়নের চতুর্থ লেকচারে স্বাগতম। আশা করি প্রত্যেকে সুস্থ, স্বাভাবিক এবং সুন্দর আছেন। দেখতে দেখতে আজ আমাদের চতুর্থ লেকচার। আপনারা বাসায় সুন্দর মতো প্র্যাকটিস করতেছেন এবং বাসায় সুন্দর মতো পড়ালেখাগুলো করতেছেন, এটা আমার আত্মবিশ্বাস। আমি আপনাদের কাছে আশা করব আপনারা প্রত্যেকে সুন্দর মতো ক্লাসগুলো করবেন, নোটগুলো করবেন, গ্রুপে সাবমিট করবেন এবং পাশাপাশি নিজেদের প্রতিনিয়ত প্র্যাকটিসের উপর রাখবেন। ঠিক আছে? ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধু আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না এই ক্লাসগুলো কি গুরুত্বপূর্ণ। এবং এটা পাবলিক লাইভে আপনাদেরকে এটা একটা বোনাস দিতেছি, একটা উপহার দিচ্ছি। হ্যাঁ, তার মানে এই না, ক্লাসগুলোর কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ। আপনারা কোনোভাবেই হেলাফেলা করবেন না, ক্লাসগুলো নিয়ে গড়িমেশি করবেন না। ঠিক আছে? সাইকেল 1টা আপনাদের উপহার স্বরূপ ফ্রি দিতেছি, তো এই সুযোগটা কাজে লাগান। এই সুযোগটা কিন্তু বারবার আসবে না। তো আজকে আমরা যেই টপিকটা পড়বো বা যেই টপিকটা নিয়ে আলোচনা করব, গুণগত রসায়নের কোয়ান্টাম সংখ্যা। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে আপনারা সৃজনশীল প্রশ্ন ফেস করবেন, এখান থেকে আপনারা এমসিকিউ প্রশ্ন ফেস করবেন। তার চেয়ে বড় বিষয়, এখান থেকে কিন্তু আপনারা ভর্তি পরীক্ষায় অসংখ্য এমসিকিউ, অসংখ্য প্রশ্ন কিন্তু এখান থেকে আপনারা ফেস করবেন। ঠিক আছে? তো আমরা আশা করতেছি সাউন্ডটা ঠিক আছে। আমি একটু সাউন্ডটা চেক করে নিই। তো সাউন্ডটা ইনশাল্লাহ ঠিক আছে, সাউন্ডটা মোটামুটি ঠিক আছে, সুন্দর আছে। ফ্রেমিংটা মনে হচ্ছে একটু বাঁকা হয়ে গেছে, ফ্রেমিংটা আমি একটু ঠিক করি। ফ্রেমিংটা মনে হচ্ছে একটু বাঁকা হয়ে গেছে। হ্যাঁ, ফ্রেমিংটা মনে হচ্ছে একটু বাঁকা হয়ে গেছে, আমি ফ্রেমিংটা একটু ঠিক করে নিচ্ছি। ওয়েট, একটু ধৈর্য ধরেন। হ্যাঁ, একটু ধৈর্য ধরেন, আমি ফ্রেমিংটা ঠিক করে নিচ্ছি। আগে দর্শনদারি পরে গুণ বেজারি নাকি? ঠিক আছে, একটু ফ্রেমিংটা ঠিক করে নি, আপনারা একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন, ফ্রেমিংটা একটু ঠিক করে নি। আমি দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সাথে, মাশাআল্লাহ। স্যার শাফি রহমান, ওয়ালাইকুম আসসালাম। এইচএসসি 25, কি অবস্থা, কেমন আছিস? ওকে, ডান। ওকে, ডান। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দয়া করে কেউ টপিকটা নিয়ে কোনো রকম হেলাফেলা, কোনো রকম এই টপিকটা বাদ দিয়ে পড়ার সুযোগ নাই। গুণগত রসায়নের কথা বলতে গেলে এই টপিকটা এসে পড়বে। গুণগত রসায়নের কথা বলতে গেলে আপনি কোয়ান্টাম সংখ্যা বাদ দিতে পারবেন না। আপনারা সৃজনশীলে গতে প্রয়োগমূলক প্রশ্নে দেখবেন এই প্রশ্নটা আপনি বারবার ফেস করতেছেন, সেটা বোর্ড পরীক্ষা হোক, সেটা কলেজ পরীক্ষা হোক। ঠিক আছে? তো এই কারণে আপনাদের উচিত হবে না এই টপিকটাকে কোনো প্রকার কনসেপ্টে ঘাটতি রেখে কোনো প্রকার দুষ্টাপানি করা ঠিক হবে না এই টপিকটা নিয়ে। আশা করি কি বলতে চাইছি আপনি বুঝতে পারছেন, আশা করি কি বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন। তো আমরা লেকচারটা শুরু করতে পারি। আমরা লেকচারটা শুরু করতে পারি ইনশাআল্লাহ। মোটামুটি ফ্রেমিংটা এখন ঠিক আছে মনে হচ্ছে। ওকে, ডান, ডান। মাঝে মাঝে ফ্রেমিংটা একটু প্যারা দিয়ে দেয়। যেদিন দেখবো ক্লাসটা একটু লেটে শুরু করছি, ওই দিনে ফ্রেমিংটা একটু প্যারা দিয়ে দেবে, যেমন আজকে দিতেছে। যাক, ফ্রেমিংটা এখন মোটামুটি ঠিক আছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা যা আছে ঠিক আছে, সমস্যা নেই, শুরু করতে পারি। আমরা ক্লাসটা শুরু করে দিব, আমরা আর দেরি করব না। তো সবাইকে আবারও আসসালামু আলাইকুম। আজকে আমরা কোয়ান্টাম সংখ্যা নিয়ে পড়ালেখা করব। কোয়ান্টাম সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, অলরেডি বলে দিছি। কোয়ান্টাম সংখ্যা বাদ দেওয়ার কোনো প্রকার সুযোগ নাই স্যার। কোয়ান্টাম সংখ্যা আপনার বোর্ড পরীক্ষার জন্য, আপনার কলেজ পরীক্ষার জন্য, আপনার ভর্তি পরীক্ষার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। সুতরাং কোনোভাবেই এই টপিকটাকে স্যার বাদ দেন না। আমি একটু ক্লাসটা শেয়ার করে দিচ্ছি, আমি একটু ক্লাসটা শেয়ার করে দিয়ে শুরু করে দিব। ঠিক আছে? আমাকে আর একটা মিনিট এক্সকিউজ করেন, আমি ক্লাসটা এক্ষুনি শেয়ার করে দিয়ে শুরু করে দিব। ডান, ওকে, ডান।
কোথায়? ইয়েস, ডান ডান। সাউন্ডটা আশা করি ঠিক আছে, সাউন্ডটা আশা করছি ঠিক আছে, সাউন্ডটা ঠিক আছে, ইয়েস সাউন্ড ঠিক আছে, ডান। সাউন্ডটা আশা করি ঠিক আছে, ওকে ডান। তাহলে আজকে আমরা যে টপিকটা শুরু করব, আজকে আমরা শুরু করব হলো কোয়ান্টাম সংখ্যা। আজকে আমাদের টপিকের নাম কি স্যার? আজকে আমাদের টপিকের নাম হলো স্যার কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি? খায় নাকি মাথায় দেয়? কি করে, কাজ কি? কোয়ান্টাম সংখ্যার কাজ কি, জিনিসটা কি, একটু যদি আমরা দেখি, মনে রাখবেন কোয়ান্টাম সংখ্যা বা ইংলিশে বলে কোয়ান্টাম নাম্বার, ইংলিশে বলে কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম সংখ্যা হলো ইলেকট্রনের পরিচয় সূচক সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা হইল ইলেকট্রনের পরিচয় সূচক সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা কি স্যার? কোয়ান্টাম সংখ্যা হলো স্যার ইলেকট্রনের পরিচয় সূচক সংখ্যা। আমাদের প্রত্যেকের একটা আইডেন্টিটি আছে, আমাদের প্রত্যেকের একটা আইডি কার্ড আছে, যেমন এনআইডি কার্ড। এনআইডি কার্ডে আমাদের নাম থাকে, বাবার নাম থাকে, ডেট অফ বার্থ থাকে, তারপরে কিছু ডিজিট থাকে, যার মাধ্যমে আপনার 14 গোষ্ঠী বের করা সম্ভব। অথবা আপনারা যারা কলেজে পড়েন বা স্কুলে পড়েন, আপনাদের একটা কলেজ আইডি কার্ড থাকে। এই কলেজ আইডি কার্ডের মধ্যে আপনার নাম থাকে, রোল থাকে, সেকশন থাকে, ব্লাড গ্রুপ থাকে, সেশন থাকে, এরকম কিছু তথ্য দেয়া থাকে। যেই তথ্যের মাধ্যমে, যেই আইডি কার্ডের মাধ্যমে আমি কি করতে পারি, আমি আপনার একদম কয়দিন ক্লাস করছেন, কি রেজাল্ট করছেন, আপনার সবকিছু বের করতে পারি। ইয়েস স্যার। তো আমাদের প্রত্যেকটা মানুষের যেমন একটা আইডেন্টিটি আছে, আইডি কার্ড আছে, কোয়ান্টাম সংখ্যা হইল স্যার ইলেকট্রনের আইডি কার্ড। কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রনের পরিচয় সূচক সংখ্যা, অথবা কোয়ান্টাম সংখ্যা হলো এক কথায় ইলেকট্রনের আইডি কার্ড। এখন আপনার আইডি কার্ড কি হইতে পারে স্যার? আপনার আইডি কার্ড হইতে পারে, আপনার আইডি কার্ড হইতে পারে, আপনার আইডি কার্ডে, আপনার আইডি কার্ডে কি থাকে? আপনার আইডি কার্ডে নেম থাকে, আপনার আইডি কার্ডে রোল থাকে, আপনার আইডি কার্ডে সেকশন থাকে, আপনার আইডি কার্ডে সেশন থাকে, আপনার আইডি কার্ডে ব্লাড গ্রুপ থাকে, তাই না? এই তো আপনার আইডি কার্ডে এই পরিচয়গুলো বহন করে। এখন ইলেকট্রন তার কলেজে পড়ালেখা করে না, তার তো আর নাম, রোল, সেকশন এগুলা থাকবে না, বা সে তো ঘর সংসার করে না, বউ বাচ্চা নাই যে তার বাসার আইডি কার্ড থাকবে। তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে আমাদের আইডেন্টিটি কি হইতে পারে, আমাদের আইডি কার্ড কি হইতে পারে? মনে রাখবেন ইলেকট্রনের আইডি কার্ড হলো, ইলেকট্রনের আইডি কার্ডের পরিচয় থেকে 4টা। কি কি? প্রধান শক্তি স্তর। 1 নাম্বার পরিচয় কি স্যার? 1 নাম্বার পরিচয় হলো প্রধান শক্তি স্তর। একটা ইলেকট্রন কোন প্রধান শক্তি স্তরে আছে সেটা হলো তার ফার্স্ট পরিচয়। একটা ইলেকট্রন এখানে অনেকগুলা, 1টা শক্তি স্তর, 2টা শক্তি স্তর, 3টা শক্তি স্তর, 4টা শক্তি স্তর। তো একটা ইলেকট্রন প্রথম শক্তি স্তরে আছে না দ্বিতীয়তে, না তৃতীয়তে, না চতুর্থে, কোন শক্তি স্তরে আছে, এটা হলো তার ফার্স্ট পরিচয়। সেকেন্ড পরিচয় উপশক্তি স্তর। ইলেকট্রনের সেকেন্ড পরিচয় কি স্যার? উপশক্তি স্তর। একটা ইলেকট্রন ধরলাম সে 3 নাম্বার শক্তি স্তরে আছে, ধরলাম একটা ইলেকট্রন 3য় শক্তি স্তরে আছে। এখন এই 3য় শক্তি স্তরে ইলেকট্রন তার পুরো জায়গা নিয়ে এইভাবে থাকবে না, সে তো একটা নির্দিষ্ট জায়গায় থাকবে, একটা নির্দিষ্ট অরবিটালে থাকবে। তো ইলেকট্রনটা কোন অরবিটালে আছে সেটা হলো তার সেকেন্ড পরিচয়। 3 নাম্বার পরিচয় ত্রিমাত্রিক দিক বিন্যাস। 3 নাম্বার পরিচয় কি স্যার? 3 নাম্বার পরিচয় হইল ত্রিমাত্রিক দিক বিন্যাস। ধরলাম একটা ইলেকট্রন 3য় শক্তি স্তরের এখানে একটা অরবিটালে আছে। এখন একটা ইলেকট্রন যে থাকবে সে কেমন ত্রিমাত্রিক দিক বিন্যাসে আছে? সে কি এক্স অক্ষ বরাবর আছে, নাকি ওয়াই অক্ষ বরাবর আছে, নাকি জেড অক্ষ বরাবর আছে, নাকি এক্স আর জেড এর মাঝখানে আছে? কেমন ত্রিমাত্রিক দিক বিন্যাসে সে ঘুরতেছে সেটা হলো তার 3য় পরিচয়। দেন ফাইনাল পরিচয় কি তার? ঘূর্ণন দিক। ফাইনাল পরিচয় কি স্যার? ঘূর্ণন দিক। একটা ইলেকট্রন যে রোটেট করে, ঘুরতেছে, সে কোন দিকে ঘুরতেছে? সে কি ক্লকওয়াইজ ঘুরতেছে নাকি সে এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে? এই 4টা তথ্য যেই সংখ্যার মাধ্যমে পাওয়া যায় তাকেই কোয়ান্টাম সংখ্যা বলে। তাইলে আমি যদি আপনাকে একবার সামারি করি তাহলে কি দাঁড়াইলো?
কোয়ান্টাম সংখ্যা হইল ইলেকট্রনের পরিচয়সূচক সংখ্যা। আমাদের যেমন একটা আইডেন্টিটি আছে, আইডি কার্ড আছে, সেম ভাবে ইলেকট্রনের আইডি কার্ডটা হইল কোয়ান্টাম সংখ্যা। আমাদের আইডি কার্ডে যেই সব তথ্য থাকে, নাম, রোল, সেকশন, সেশন, ব্লাড, কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ ইলেকট্রনের ক্ষেত্রে তো তা থাকবে না। তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে তার আইডেন্টিটি কি হবে, তার আইডেন্টিটি কি থাকবে? ইলেকট্রনের ক্ষেত্রে আইডেন্টিটি হিসাবে থাকে 1 নম্বর তার প্রধান শক্তি স্তর, একটা ইলেকট্রন কোন প্রধান শক্তি স্তরে আছে। 2 নম্বর পরিচয়, প্রধান শক্তি স্তরের কোন উপশক্তি স্তরে আছে। 3 নম্বর পরিচয়, সে কেমন ত্রিমাত্রিক দিকবিন্যাসে আছে। এবং ফাইনালি তার 4 নম্বর পরিচয়, সে কোন দিকে ঘুরতেছে। এই 4টা তথ্য যেই সংখ্যার মাধ্যমে পাওয়া যায় তাকেই কোয়ান্টাম সংখ্যা বলে। তাহলে আমাকে যদি পরীক্ষায় লিখতে হয় কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, তখন আমি কি লিখব? যে সংখ্যার মাধ্যমে কোন একটি ইলেকট্রন কোন প্রধান শক্তি স্তরে আছে, তার কোন উপশক্তি স্তরে আছে, কেমন ত্রিমাত্রিক দিকবিন্যাসে আছে এবং কোন দিকে ঘুরতেছে। এই 4টা তথ্য যেই সংখ্যার মাধ্যমে পাওয়া যায় তাকেই কোয়ান্টাম সংখ্যা বলে। লাস্ট একবার বলি, কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রনের আইডি কার্ড। যে সংখ্যার মাধ্যমে কোন একটি ইলেকট্রন কোন প্রধান শক্তি স্তরে আছে, তার কোন উপশক্তি স্তরে আছে, কেমন ত্রিমাত্রিক দিকবিন্যাসে আছে এবং কোন দিকে ঘুরছে ইত্যাদি জানা যায়, তাকেই কোয়ান্টাম সংখ্যা বলে। আশা করি কোয়ান্টাম সংখ্যা নিয়ে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার। আমার সাউন্ডটা কি ঠিক আছে? আশা করি আপনাদের হ্যাঁ, সাউন্ড ঠিক আছে, ডান। এবার আসেন, কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার? কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার বলেন তো? কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার। কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার স্যার? কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার। কি কি? 1 নাম্বার প্রধান কোয়ান্টাম সংখ্যা। 1 নাম্বার কি স্যার? 1 নাম্বার হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, বা ইংলিশে বলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। 2 নাম্বার সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা বা বলে অ্যাজিমুথাল or subsidiary quantum number, শর্টে লিখে Q for quantum, N for number। 3 নাম্বার ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। 4 নাম্বার স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম নাম্বার। তাহলে কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার স্যার? কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার। প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সহকারী কোয়ান্টাম সংখ্যা, অ্যাজিমুথাল আর সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং কি স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তাহলে কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার স্যার? কোয়ান্টাম সংখ্যা হলো স্যার 4 প্রকার। এবার এই 4 প্রকার আমাদের একটু ডিটেইলসে পড়তে হবে, একটু ডিটেইলসে জানতে হবে। তাহলে আমরা চলেন একটু এখন এই 4 প্রকার কোয়ান্টাম সংখ্যা একটু ডিটেইলসে পড়ি। হ্যাঁ, আমরা একটু ডিটেইলসে পড়ি। প্রথমে আসে প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা। 1 নাম্বার কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা। এটা আবিষ্কার করছে কে? এটা আবিষ্কার করছে কে? বোর ভদ্রলোক। এটা কে আবিষ্কার করছে? বিজ্ঞানী বোর। প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কোনো একটি ইলেকট্রন কোন প্রধান শক্তি স্তরে ঘুরছে সেটি জানা যায়, তাকেই প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। আবার বলি, যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে
কোন একটি ইলেকট্রন কোন প্রধান শক্তি স্তরে ঘুরতেছে সেটি জানা যায়, তাকেই প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। তার মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা আমাকে শুধুমাত্র জানান দিবে একটা ইলেকট্রন কোন প্রধান শক্তি স্তরে আছে। এখন আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যার কিছু বৈশিষ্ট্য দেখব। কেন আমাদের অনুধাবনমূলক প্রশ্ন আসতেই পারে প্রধান কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য লিখো। তাৎপর্য মানে বৈশিষ্ট্য লিখতে হবে। তো 1 নম্বর বৈশিষ্ট্য কি লেখা যায়? 1 নম্বর বৈশিষ্ট্য লেখা যায় এরা কি নির্দেশ করে? এরা প্রধান শক্তি স্তর নির্দেশ করে। 1 নম্বর লেখা যায় এরা প্রধান শক্তি স্তর নির্দেশ করে। 2 নম্বর কি লেখা যায়? 2 নম্বর লেখা যায় কক্ষপথের আকার নির্দেশ করে। তাহলে 2 নম্বর কি নির্দেশ করতেছে? কক্ষপথের আকার নির্দেশ করতেছে। হ্যাঁ, যেমন আপনার একটা শক্তি স্তর থাকলে যে আকার, 2টা থাকলে তার চেয়ে বড় হবে, 3টা থাকলে আরো বড় হবে। তার মানে শক্তি স্তর যদি বাড়ে পরমাণুর আকার বড় হবে, শক্তি স্তর কমলে আকার ছোট হবে। যেমন হাইড্রোজেনের একটা শক্তি স্তর আকার ছোট, সোডিয়ামের 3টা শক্তি স্তর আকার কি বড়। তার মানে এরা আমার কি নির্দেশ করতেছে? কক্ষপথের আকার নির্দেশ করতেছে। 3 নম্বর বলা যায় এদেরকে স্মল এন দ্বারা প্রকাশ করা হয়। এদেরকে স্মল এন দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। 4 নাম্বার বিজ্ঞানী বোরের কথা, তো বোর মডেলের সাথে মিল পাবেন, পুরো বোর মডেল। এন এর মান 1 2 3 4 যে কোনো কিছু হইতে পারে। হ্যাঁ, এন এর মান 1 মানে প্রথম শক্তি স্তর, এন এর মান 2 মানে দ্বিতীয় শক্তি স্তর, 3 মানে তৃতীয় শক্তি স্তর, এইভাবে ক্রমান্বয়ে যাবে। আবার যদি উল্টা ভাবে আসে, পরীক্ষায় বলল একটা ইলেকট্রন পঞ্চম শক্তি স্তরে আছে, তার মানে আমরা বুঝে নিতে হবে এন এর মান কত? 5। আমরা জানি প্রথম 4টা শক্তি স্তরকে কি বলে? প্রথম 4টা শক্তি স্তরকে কে শেল, এল শেল, এম শেল এবং এন শেল দ্বারা প্রকাশ করা হয়। প্রথম 4টা শক্তি স্তরকে কে, এল, এম এবং কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা প্রকাশ করা হয়। সাদিয়া সুলতানা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এবার আসেন 5 নাম্বার কি লেখা যায়? 5 নাম্বার হলো প্রতিটি অরবিটে সর্বোচ্চ 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। প্রত্যেকটা শক্তি স্তরে বা অরবিটে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2n² সংখ্যক। প্রতিটি অরবিটে সর্বোচ্চ 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। তার মানে যদি প্রথম শক্তি স্তর হয় এন এর মান 1, তাহলে 2 × 1² মানে কত? 2। যদি দ্বিতীয় শক্তি স্তর হয় এন এর মান 2 হয়, তাহলে 2 × 2² কত হবে? 8। যদি 3 হয় তাহলে 2 × 3² তার মানে কত? 18। যদি 4 হয় 2 × 4² কত হবে? 32। যদি 5 হয় 2 × 5² কত হবে? 50। এখানে একটা বিষয় আছে, আমরা জানি প্রতিটি অরবিটে সর্বোচ্চ 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। তার মানে প্রথম শক্তি স্তরে 2টা, পরে 8টা, 18টা, 32টা। তো সূত্র অনুযায়ী 5 নাম্বার শক্তি স্তরে 50টা থাকার কথা, কিন্তু 50টা থাকে না, থাকে 32টা। এখানে একটা ট্রিকি কোশ্চেন। পঞ্চম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকার কথা 50টা 2n² অনুযায়ী, বাট থাকে কয়টা? 32টা। আমাদের এই পর্যন্ত যতগুলো মূল্য আবিষ্কার হয়েছে সেইগুলাকে এই 32টা করে n = 4 এর পরে 5 6 7 যদিও বেশি হওয়ার কথা সূত্র অনুযায়ী, কিন্তু আমরা এরপরে 32টা করে থাকে, মনে থাকে। হ্যাঁ, n = 5 হলো কয়টা ইলেকট্রন থাকে? 32টা ইলেকট্রন থাকে, এটা যেন মাথায় থাকে। পরে যাই, এবার আসি সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা, অ্যাজিমুথাল অর সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। সহকারী কোয়ান্টাম সংখ্যা যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কোনো একটি ইলেকট্রন
প্রধান শক্তি স্তরের কোন উপশক্তি স্তরে আছে সেটি জানা যায়, তাকেই সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। তাহলে যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কোন একটি ইলেকট্রন প্রধান শক্তি স্তরের কোন উপশক্তি স্তরে আছে সেটি জানা যায়, তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। তো বৈশিষ্ট্য দেখি এবার আমরা কিছু বৈশিষ্ট্য দেখি। বৈশিষ্ট্য 1 নাম্বার কি লিখবেন, আমার থেকে আপনারা ভালো জানেন। 1 নাম্বার বৈশিষ্ট্য হবে যে এরা উপশক্তি স্তর নির্দেশ করে। প্রধান কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করছে? শক্তি স্তর। আর সহকারী কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করবে? উপশক্তি স্তর। তাহলে এরা কি নির্দেশ করে? এরা উপশক্তি স্তর নির্দেশ করে। 2 নাম্বার কি নির্দেশ করবে? উপশক্তি স্তরের আকৃতি নির্দেশ করবে। কি নির্দেশ করবে স্যার? উপশক্তি স্তরের আকৃতি নির্দেশ করে। আগেরটা কি নির্দেশ করছিল? প্রধান কোয়ান্টাম সংখ্যা কক্ষপথের আকার নির্দেশ করছিল। আর সহকারী কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করবে? উপশক্তি স্তরের আকৃতি নির্দেশ করবে। আপনারা ছোটবেলায় পড়ছেন যে 4টা আছে উপশক্তি স্তর, এস পি ডি এফ, ছোট থেকে পড়তেছেন। আপনারা জানেন এস অরবিটাল কেমন? গোলাকার। এস অরবিটালের আকৃতি কেমন? গোলাকার। পি অরবিটালের আকৃতি কেমন? ডাম্বেল আকার। ডি অরবিটালের আকৃতি কেমন? ডাবল ডাম্বেল আকার। এফ অরবিটালের আকৃতি কেমন? জটিল। দরকার নাই, এত প্যারা নেওয়ার দরকার নাই, আপাতত এতটুকু মনে রাখলেই হবে। তাহলে আমাদের যে উপশক্তি স্তরগুলো আছে, এস অরবিটালের আকৃতি কেমন স্যার? গোলাকার। পি অরবিটালের আকৃতি কেমন? ডাম্বেল আকার। ডি এর আকৃতি কেমন? ডাবল ডাম্বেল আকার। এফ এর আকৃতি কেমন? জটিল আকার। ঠিক আছে, তো আমরা এই যে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এর মাধ্যমে উপশক্তি স্তরের আকৃতি কি করতে পারি? নির্দেশ করে বা আকৃতি জানতে পারি। এবার আসেন 3 নাম্বার। এদেরকে স্মল এল দ্বারা প্রকাশ করা হয়। এদেরকে কি দ্বারা প্রকাশ করা হয় স্যার? স্মল এল দ্বারা প্রকাশ করা হয়। ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়। এল এর মান, এই যে এল এর মান এন এর উপর নির্ভরশীল স্যার। এল এর মান এন এর উপর নির্ভরশীল। এল এর মান কার উপর নির্ভরশীল? এন এর উপর নির্ভরশীল। দেন কি এল এর মান কি হবে একটু দেখি। এল এর মান হবে, এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত। এল এর মান কি স্যার? এল এর মান কত হবে? 0 থেকে n-1 পর্যন্ত। এইটা একটু মাথায় রাখা লাগবে। এল এর মান কিভাবে বের করব? এল এর মান হলো 0 থেকে n-1 পর্যন্ত। তাইলে চলেন একটু দেখি। এন এর মান 0, এন এর মান 0 হয়? দিন একটা মায়ের, এন এর মান 0 হয়। এন তো প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান শক্তি স্তর। সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মান হলো 1। তাহলে এন এর মান কত হবে? 1। এন এর মান যদি 1 হয়, তাহলে এন এর মান কত হবে স্যার? আমাদের সূত্র কি বলে? সূত্র বলে 0 থেকে n-1 পর্যন্ত। তাইলে এখানে এন এর মান যদি 1 বসাই, 1 - 1 কত? 0। তার মানে এল এর মান কত হবে স্যার? 0। আমি যদি এন এর মান 2 বসাই, তাহলে সূত্র কি বলে? এখানে এন এর মান 2 বসান, 2 - 1 মানে কত? 1। কিন্তু কি বলছি? 0 থেকে এই পর্যন্ত। তার মানে 0 আর কি হবে? 0 and 1। যদি এন এর মান 3 হয়, তাহলে কি হবে? সূত্র কি বলে? এন এর মান 3 বসান, 3 - 1 কত? 2। কিন্তু কি বলছি? 0 থেকে এই পর্যন্ত। তার মানে 0 1 0 1 2। যদি 4 বসান, তাহলে কি হবে? এখন আপনারা আমার থেকে ভালো বুঝতেছেন। এখানে কত হবে? 3। তাহলে 0 থেকে কোন পর্যন্ত? 3 পর্যন্ত। তার মানে এন এর মান যত, তার থেকে 1 কম। ঠিক আছে, এতটুকু আশা করি বুঝতে পারছেন। এখন আরেকটু কথা আছে। কি কথা? ছোটবেলায় পড়ছেন, কি পড়ছেন? এল এর মান, অরবিটাল 9-10 এ পড়ছেন স্যার। কি পড়ছেন দেখেন তো, মনে পড়ে কিনা। এল এর মান যদি 0 হয়, তাহলে এস অরবিটাল আসছে কোথা থেকে? উৎপত্তি এ শার্প থেকে। এল এর মান যদি 1 হয়, কোন অরবিটাল? পি অরবিটাল আসছে কোথা থেকে?
প্রিন্সিপাল থেকে এল এর মান যদি 2 হয় কোন অরবিটাল? ডি অরবিটাল। আসছে কোথা থেকে? ডিফিউজ থেকে। 3 যদি হয় কোন অরবিটাল? এফ অরবিটাল। আসছে কোথা থেকে স্যার? ফান্ডামেন্টাল থেকে। ফান্ডামেন্টাল থেকে। তো আপনারা এই ছকটা 9-10 এ পড়ছেন। এল এর মান 0 হইলে এস অরবিটাল, 1 হইলে পি অরবিটাল, 2 হইলে ডি অরবিটাল, 3 হইলে এফ অরবিটাল। আবার উল্টা যদি হয়, ডি অরবিটাল মানে এল এর মান কত? 2, পি অরবিটাল মানে এল এর মান কত? 1। এতটুকু বুঝছেন। এখন ছোটবেলায় যখন আপনি ইলেকট্রন বিন্যাস করতেন তখন আপনি মুখস্থ করতেন বা অনেকে লিখে এরকম করে তা কি করতে এরকম করে এরো 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 খেলতো, তাই না? কেমন সাপের মধ্যে খেলা খেলা বের করতো যে এই মুখস্থ 1s 2s 2p 3s 3p 3d এইভাবে, তাই না? তোমরা মুখস্থ করতা। কখনো কি মনে প্রশ্ন আসে নাই 1s এর পর 1p 1d 1f কই? 1s এর পর চলে গেলাম 2s 2p তে। আচ্ছা 2s 2p, আবার 2d 2f নাই, চলে গেছে 3 তে। 3s 3p 3d, আবার 3f নাই। তাহলে কেন? কেন মনে প্রশ্ন আসে না যে 1s এর পর 1p কেন হইল না? এই প্রশ্নটা তোমাদের অনুধাবনমূলক প্রশ্নে বারবার বোর্ড পরীক্ষায় কলেজ পরীক্ষায় আসে। তো 1p কেন সম্ভব না, 2d কেন সম্ভব নয়, এই প্রশ্ন আপনারা 1000 বার পাবেন। একটু খেয়াল করেন n এর মান যখন 1 তখন l এর মান পাইছেন 0। 0 মানে কোন অরবিটাল স্যার? s অরবিটাল। তাহলে 1 এর জন্য আপনি শুধু s অরবিটাল পাইতেছেন। তাহলে এখানে 1p বা 1d এগুলা কি সম্ভব না? কেন? কারণ 1 এর জন্য শুধুমাত্র আছে 0, 0 মানে s অরবিটাল, তার মানে 1s সম্ভব, 1p 1d সম্ভব নয়। সেম ভাবে 2 এর জন্য আপনি পাচ্ছেন l এর মান 0 এবং 1, 0 মানে s অরবিটাল, 1 মানে p অরবিটাল, তার মানে 2s 2p পাচ্ছেন। 2d কি আছে? 2d সম্ভব? 2d সম্ভব না। সেম ভাবে আপনি 3 এর জন্য পাচ্ছেন 0 1 2, তার মানে s p d, তার মানে 3s 3p 3d সম্ভব। দেখছেন? কিন্তু 3f কি সম্ভব না। 4 থেকে দেখেন s p d এর চারটাই সম্ভব। তো আপনারা আশা করি উত্তরটা পেয়ে গেছেন। আর এটা এমসিকিউ অ্যান্সার করার জন্য, ভর্তি পরীক্ষা অ্যান্সার করার জন্য এসবের অনেক শর্টকাট আছে। অসংখ্য প্রশ্ন আসে, নিচের কোন কোয়ান্টাম সংখ্যাটি সম্ভব না? অসংখ্য বার ভর্তি পরীক্ষা ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর, রাজশাহীতে, আপনার বিভিন্ন জায়গায় আসছে। তো তখন এদের কিছু শর্টকাট ট্রিক্স আছে, কিছু বিষয় আছে, শিখাবো, সব শিখাবো সময় মতো, সব শিখাবো। টেনশন লেনে কা নেহি, টেনশন দেনে কা হে। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন আমরা তারপরের টপিকে যাই। এখন আপনাদের সাথে একটু অফ টপিক নিয়ে কথা বলবো, যে টপিকটা একটু ক্লিয়ার করা দরকার। আপনাদের প্রথমে আমরা পড়লাম প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর পরে পড়লাম কি? সহকারী কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করছে? প্রধান শক্তি স্তর। শক্তি স্তরের ইংলিশ কি? অরবিট। আহা, দুষ্টামানি কেন করো বোর্ড? আচ্ছা, আর সহকারী কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করছে? উপশক্তি স্তর, অর্থাৎ অরবিটাল। কি নির্দেশ করছে? অরবিটাল। তো অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য কি? সোজা ভাষায়, বইয়ের ভাষায় না, মুখস্থ ভাষায় না, সোজা সাপটা, বুঝছেন কিনা? তো আমি আবার অনেক স্টুডেন্ট প্রশ্ন করলে এমন অ্যান্সার আসে যে স্যার ওই অরবিট আর অরবিটালের মধ্যে পার্থক্য কি? স্যার অরবিট মানে তো শক্তি স্তর আর অরবিটাল মানে তো উপশক্তি স্তর। তো বিষয়টা এমন হয়ে গেল, কলম মানে কি? কলম মানে স্যার পেন। তুমি তো এটাকে জাস্ট ট্রান্সলেট করলা। হ্যাঁ, তো অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য কি? আমি যদি সোজা একটা উদাহরণ দেই আপনাকে, একটা সোজা উদাহরণ দেই। ধরেন এটা একটা বিল্ডিং, এই বিল্ডিং এ আপনি থাকেন। এই বিল্ডিং এ 1 2 3 4 5, 1 2 3 4 5 6, 6 তলা। ঠিক আছে? আচ্ছা, আপনি থাকেন 4 তলায়। কয় তলায় থাকেন আপনি? 4 তলায় থাকেন। এই বিল্ডিং পুরাটা হইলো আপনার অরবিট। এই বিল্ডিং পুরাটা কি? বিল্ডিং পুরাটা হইলো আপনার অরবিট। এই বিল্ডিংটা হইলো আপনার এই বিল্ডিংটা হইলো আপনার অরবিট। যেমন যেমন পরমাণুর প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, এইগুলো হলো তার অরবিট, শক্তি স্তর।
হ্যাঁ, একটা ইলেকট্রন ধরো দ্বিতীয় শক্তি স্তরে আছে, তার মানে কি পুরাটা নিয়ে থাকে না, এই পুরা এরিয়াটা হলো তার অরবিট বা শক্তি স্তর। সে তো থাকবে যে কোনো একটা নির্দিষ্ট জায়গায়, ওই নির্দিষ্ট জায়গাটাকে বলা হয় অরবিটাল। অরবিটাল মানে হইলো এক্সাক্ট লোকেশন। অরবিটালটা মানে কি? এক্সাক্ট লোকেশন। যেমন এই বিল্ডিং এ আপনি আছেন, এটা সত্যি কথা। এই বিল্ডিং এ যে আপনি আছেন সেটা কি সত্যি কথা, কিন্তু এই বিল্ডিং এর 2 তলায় গেলে আমি আপনাকে পাবো না, 6 তলায় গেলে পাবো না, পাবো কয় তলায়? 4 তলায়। এই যে 4 তলায় যে আপনাকে পাওয়া যাবে, এইটা যে আপনার এক্সাক্ট লোকেশন, এইটাই হলো আপনার কি? অরবিটাল। এই 4 তালাটা হলো কি আপনার? 4 তালাটা হলো আপনার অরবিটাল। ঠিক আছে, তাহলে বিল্ডিং পুরো এরিয়াটা হলো আপনার অরবিট, এবং আপনাকে যেখানে পাওয়া যাবে, যে ফ্লোরে পাওয়া যাবে, সেটা হলো আপনার কি? অরবিটাল। তাইলে এই পুরাটা হলো, এগুলো হলো শক্তি স্তর, এগুলো হলো শক্তি স্তর, এবং ইলেকট্রনকে যেখানে পাওয়া যায় তার এক্সাক্ট লোকেশনটা তার কি? উপশক্তি স্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এই কারণে আপনার 9-10 বইতে বা গাইডে পড়তেন যে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, যেখানে ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি, যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95%, তাকে কি বলে? তাকে অরবিটাল বলে। তাই না? পড়ছেন না? মুখস্থ করছেন? তো কেন বলে? আশা করি বুঝতে পারছেন। আরো কিছু কথা আছে, আসতেছে সামনে। এবার আসি, এবার আমরা একটু কথা বলবো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা নিয়ে। 3 নাম্বারটা, আমরা 2টা মাত্র শেষ করছি, এখন আমরা কথা বলবো 3 নাম্বারটা নিয়ে, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কি? যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কোনো একটি ইলেকট্রন কেমন ত্রিমাত্রিক দিকবিন্যাসে আছে সেটি জানা যায়, তাকে ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলে। যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কোনো একটি ইলেকট্রন কেমন ত্রিমাত্রিক দিকবিন্যাসে আছে সেটি জানা যায়, তাকে ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলে। তাইলে 1 নম্বর বৈশিষ্ট্য আমরা কি লিখবো? আমরা 1 নম্বর বৈশিষ্ট্য লিখবো, আমরা 1 নম্বর বৈশিষ্ট্য লিখব, এরা কি নির্দেশ করে? ত্রিমাত্রিক দিকবিন্যাস নির্দেশ করে। ত্রিমাত্রিক দিকবিন্যাস নির্দেশ করে। 2 নাম্বার কি লিখব? 2 নাম্বার লিখব অরবিটাল সংখ্যা নির্দেশ করে। এইটা একটু মাথায় রাখা লাগবে, এই পয়েন্টটা মাথায় রাখা লাগবে। এই পয়েন্টটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। হ্যাঁ, এই পয়েন্টটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানে আমি স্টার দিয়ে দিতেছি, আর এখানেও আমি স্টার দিয়ে দিতেছি। তোমাদের পরীক্ষায় মাথায় রাখবেন, আপনাদের সৃজনশীলের গতে প্রয়োগমূলক প্রশ্ন যেটা থাকবে, সেইখানে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। আপনারা বোর্ড প্রশ্ন খুললেই অথবা কলেজের বিগত বছরের প্রশ্নগুলো খুললেই দেখবেন যে এইখানে গতে বলছে অরবিটাল সংখ্যা নির্ণয় করো, ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো, ঘুরে ফিরে এই প্রশ্ন। তার মানে আপনার এই টপিকটা, এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার একদম 3 স্টার দিয়ে দিছি, VVI, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আপনাকে প্রশ্নে বলবে অরবিটাল সংখ্যা নির্দেশ করো। প্রশ্নে কি বলবে? এই অরবিটাল সংখ্যা নির্দেশ করতে বলবে। তো আপনাকে অরবিটাল সংখ্যা নির্দেশ করতে বলা মানেই আপনার মাথায় চলে আসবে, স্যার তো বলছিল ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা অরবিটাল সংখ্যা নির্দেশ করে, তার মানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করতে হবে। আশা করি বুঝতে পারছেন। 3 নাম্বার কথা, এদেরকে স্মল এম দ্বারা প্রকাশ করা হয়। এদেরকে ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয় স্যার? ছোট হাতের এম দ্বারা। এম এর মান এল এর উপর, এম এর মান এল এর উপর নির্ভরশীল। এম এর মান কার উপর নির্ভরশীল? এল এর উপর। দেখেন
এন ছিল প্রধান কোয়ান্টাম সংখ্যা, এল হইল সহকারী কোয়ান্টাম সংখ্যা, এখন পড়তেছি এম ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এই এল ভদ্রলোক এন এর উপর নির্ভরশীল, আবার এম ভদ্রলোক এল এর উপর নির্ভরশীল। ঠিক আছে, এল এন এর উপর নির্ভরশীল আর এম আবার কার উপর নির্ভরশীল? এল এর উপর নির্ভরশীল। ওকে, ডান। 5 নাম্বার, এম এর মান কি হবে? এম এর মান 0 সহ প্লাস মাইনাস এল পর্যন্ত। এম এর মান কত? এম এর মান হইল স্যার 0 সহ প্লাস মাইনাস এল পর্যন্ত। এম এর মান 0 সহ প্লাস মাইনাস এল পর্যন্ত, এটা মাথায় রাখতে হবে। 6 নাম্বার, এল এর যে কোনো মানের জন্য, এল এর যে কোনো মানের জন্য এম এর 12+1 সংখ্যক কি থাকবে? মান থাকবে। আশা করি বুঝতে পারিয়েছেন। এল এর যে কোনো মানের জন্য এম এর 12+1 সংখ্যক মান থাকবে। এবার একটু খেয়াল করেন, পরীক্ষাতে এটাই আসবে বের করতে। একটু তাকান, এল এম লিখলাম। আচ্ছা, আমরা জানি এম বের করার সূত্র কি? মাত্র দেখলাম 0 সহ প্লাস মাইনাস এল পর্যন্ত। লিখছি। এবার এল এর মান 0, তাহলে এম এর মান কি হবে? সূত্র কি বলে? এখানে এল এর মান 0 বসান, প্লাস মাইনাস 0 মানে কি? 0। তার মানে এম এর মান কত হবে? 0। এল এর মান 1, সূত্র কি বলে? এল এর মান 1 বসাইলে প্লাস মাইনাস 1, কি বলছি? 0 সহ এই পর্যন্ত। তাহলে 0 থেকে ওই পর্যন্ত কি হবে? 0 প্লাস মাইনাস 1। তাহলে এর একটু সুন্দর করে লেখা যায় না? -1 0 +1 লেখাই যায়, প্লাস 1 আলাদা করলাম, -1 আলাদা করে লিখলাম। এল এর মান যদি 2 হয়, সূত্র কি বলে? এখানে এল এর মান 2 বসান, তার মানে প্লাস মাইনাস 2, কিন্তু কি 0 থেকে এই পর্যন্ত। তাহলে কি হবে? 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2। এর একটু সুন্দর করে লেখা যায় -2 -1 0 +1। সুন্দর লাগতেছে না? সুন্দর লাগতেছে। মাইনাস থেকে আসতেছে প্লাস দিকে গেলাম, জাস্ট +1 আলাদা, -1 আলাদা, +2 আলাদা, -2 আলাদা করে লিখলাম। কথা তো একই কথা। আচ্ছা, সোয়াব মারুফ, ওয়ালাইকুম আসসালাম। অনেকে আমার সাথে যুক্ত হচ্ছিস, তো আমি পাবলিক তো পাবলিক লাইভতে যেন কমেন্ট পড়বো না বা খুব একটা পড়তেছে না, কেউ মাইন্ড করেন না। আপনারা প্রত্যেককে আমি ভালোবাসি, আমার ভালোবাসা জায়গা থেকে ভালোবাসা সবসময় আছে। আচ্ছা, এল এর মান যদি 3 হয়, কি হবে? বসান, সূত্র কি বলে? প্লাস মাইনাস 3, তাহলে 0 থেকে এই পর্যন্ত। তাহলে হবে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3। তাহলে -3 সুন্দর করে লিখি, -2 -1 0 +1 +2 +3। সুন্দর হয়েছে না? সুন্দর হয়েছে। আচ্ছা, সূত্র বুঝলেন, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বুঝলেন, এম এর মান বের করার সিস্টেমও বুঝলেন। এখন শুধু মুখস্থ পড়লে তার হবে না। সূত্র দেখাইলাম, সূত্র অনুযায়ী এটা হয়, পড়ায় দিলে তার হইল না। আপনাকে কানেকশন বুঝতে হবে। কেমিস্ট্রি ভালো মতো পারতে গেলে, কেমিস্ট্রিতে বস হইতে গেলে লিঙ্ক গুলা বুঝতে হবে, রিয়েল ভাবে ফিল করতে হবে, জিনিসগুলোর সাথে রিলেট করে পড়তে হবে। একটু তাকান, একটু খেয়াল করেন, এরা কারা? একটু দেখি তো, এরা কারা একটু দেখি। আমরা ওই ছোটবেলায় পড়তাম না? ছোটবেলায় কি পড়তাম দেখেন তো? ছোটবেলায় পড়তাম এস এর আর কোন অরবিটাল নাই, এস একাই। পি এর আমরা জানতাম 3টা অরবিটাল আছে, পি এক্স, পি ওয়াই, পি জেড। পড়তাম না? পড়তাম। ডি এর 5টা অরবিটাল আছে, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। এফ এর 7টা অরবিটাল আছে, লিখলাম না, দরকার নেই আপনাদের সিলেবাসে আর। তো এটা আমরা ছোটবেলা থেকে পড়তাম যে এস এর আর কোন সাব অরবিটাল নাই। পি এর 3টা অরবিটাল, পি এক্স, পি ওয়াই, পি জেড। ডি এর 5টা অরবিটাল, ডি এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। এরা কারা? এরাই হলো স্যার এরা। দেখেন একটু দেখেন, এই দেখেন এল এর মান 0 মানে কি? আমরা একটু কি পড়ে আসছি, দেখেন তো। এল এর মান 0 মানে এস অরবিটাল, 1 মানে পি, 2 মানে ডি, 3 মানে এ। পড়ে আসছে না? আসছে। তাহলে একটু খেয়াল করেন, এল এর মান 0 মানে কি? এস অরবিটাল। দেখেন এস এর কিন্তু আর কোনো সাব অরবিটাল নাই, একজনই। 1 মানে কি স্যার? 1 মানে পি অরবিটাল। কি অরবিটাল? পি। দেখেন এখানে 1টা 2টা 3টা,
আইসে তিনজন, পি এক্স পি ওয়াই পি জেড তিনজন হয়েছে, এরাই হইল সেই স্যার পি এক্স পি ওয়াই পি জেড। আবার এল এর মান 2 মানে কি ডি অরবিটাল না স্যার? ইয়েস স্যার। কয়টা অরবিটাল ছিল ডি এর? 5টা। দেখেন তো, 1টা 2টা 3টা 4টা 5টা। এরাই হইল স্যার সেই ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। এই ভদ্রলোকেরাই হলো তারা। সেম ভাবে এফ এর জন্য দেখবেন 7টা আছে, 1 2 3 4 5 6 7। দেখছেন মজার বিষয় কারা? এরা হইল ওই ভদ্রলোকেরা। হ্যাঁ, এই যে পি এর যাবার উপশক্তি স্তর, ডি এর যাবার 5টা উপশক্তি স্তর, এরা হইল স্যার তারা। আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। এবার এবার একটু খেয়াল করেন, গেল ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। একটু অরবিটালের আকৃতি নিয়ে কথা বলবো। এই টপিকটা পড়তে গেলে আমরা পরের ক্লাসে হয়তো বা আউটবাউন্ড নীতি, হুন্ডের নীতি, পলির বর্জন নীতি, 3টা নীতি আছে সেটা পড়বো। ওই নীতিগুলা পড়তে গেলে, সংকরায়ন পড়তে গেলে, কেমিস্ট্রির বিভিন্ন জায়গায় আপনার এই অরবিটালের আকৃতি সম্পর্কে একটা সুন্দর ধারণা থাকা লাগবে। সেইটা যদি না থাকে, আপনি জিনিসগুলা কি করতে পারবেন না, রিলেট করতে পারবেন না, বুঝতে পারবেন না, কনসেপ্ট ক্লিয়ার হবে না। এই কারণে অরবিটালের আকৃতি সম্পর্কে আপনার সুস্পষ্ট ধারণা থাকতেই হবে। সুতরাং আমরা একটু এখন অরবিটালের আকৃতি নিয়ে কথা বলবো। এখন আমরা একটু অরবিটালের আকৃতি নিয়ে কথা বলবো। অরবিটালের আকৃতি আমরা জানি, কি জানি? আমরা জানি এস অরবিটাল গোলাকার। এস অরবিটাল কেমন স্যার? এস অরবিটাল স্যার গোলাকার, হ্যাঁ, বা বর্তুলাকার। এস অরবিটালটা গোলাকার, মনে থাকবে। এস অরবিটাল কেমন স্যার? এস অরবিটাল হলো গোলাকার। পি অরবিটাল মনে রাখবেন, পি অরবিটালের আকৃতি হলো ডাম্বেল আকার। পি অরবিটালের আকৃতি কি স্যার? ডাম্বেল আকার, ডাম্বেলের মতো। পি অরবিটালের আকৃতি কেমন স্যার? ডাম্বেল আকার, ডাম্বেলের মতো। আপনার ডাম্বেল আমার থেকে ভালো চেনেন, ডাম্বেল আমার থেকে ভালো চেনেন আপনারা, হ্যাঁ। তো ডাম্বেল আকার, পি অরবিটালের আকৃতি কেমন? ডাম্বেল আকার, এই যে ডাম্বেলের মতো। হ্যাঁ, পি অরবিটালের আকৃতি কেমন স্যার? পি অরবিটালের আকৃতি হলো স্যার ডাম্বেল আকার। এমন একটু কম বেশি লাগতেছে না? পি অরবিটালের আকৃতি কেমন হবে স্যার? ডাম্বেল আকার, এই যে এমন হবে, ঠিক আছে। এটা হলো কিসের আকৃতি স্যার? পি অরবিটালের আকৃতি। তো আমরা জানি পি এর আবার কয়টা অরবিটাল আছে? আমরা জানি পি এর আবার 3টা অরবিটাল আছে। কি কি? পি এক্স পি ওয়াই পি জেড। পি এক্স পি ওয়াই পি জেড। পি এর কয়টা অরবিটাল? পি এর 3টা অরবিটাল, পি এক্স পি ওয়াই পি জেড। আমরা একটু এটার আকৃতি একটু দেখব। একটু লক্ষ্য করেন আপনারা, একটু খেয়াল করেন। একটু বাঁকা হইতে পারে, বুঝে নিয়েন। হ্যাঁ, বাঁকা একটু হইতে পারে, বুঝে নিয়েন, প্যারা নেই। আমার দরকার কনসেপ্ট বোঝানো, ঠিক আছে। একটু বাঁকা হইতে পারে, বুঝে নিয়েন। আমরা জানি পি অরবিটাল কি কি? পি এক্স পি ওয়াই পি জেড। হ্যাঁ, আচ্ছা, এটা ধরলাম এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, ধরলাম এটা জেড অক্ষ। আচ্ছা, প্রথমে 2 ডাইমেনশনাল রাখতেছি। প্রথমে কি? 2 ডাইমেনশনাল রাখতেছি। আপনারা 9, 10-এ 2 ডাইমেনশনাল পড়ছেন। এখন কলেজে উঠে দেখতেছেন, ফিজিক্স বলেন বা কেমিস্ট্রি পড়তে গেলে 3 ডাইমেনশনাল, এক্স ওয়াই এবং কি জেড অক্ষ। হ্যাঁ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তাই না? 3টা অক্ষ দেখতেছেন। তো আমরা 3D 2D দুইটাই দেখি। একটু দেখেন পি এক্স, তার মানে কোন অক্ষ বরাবর হবে? পি এক্স মানে কোন অক্ষ বরাবর হবে স্যার? এক্স অক্ষ বরাবর। পি এক্স মানে কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। পি ওয়াই মানে কোন অক্ষ বরাবর হবে? ওয়াই অক্ষ বরাবর। এবং যেহেতু পি অরবিটাল, তার মানে ডাম্বেল আকার হবে। পি অরবিটাল মানে ডাম্বেল আকার। পি জেড, তার মানে জেড অক্ষ বরাবর হবে। কেমন হবে? ডাম্বেল আকার। এবার আপনার মনে হতে পারে স্যার আপনি একটু ইসে দেখান, 3D দেখান। তাহলে ধরেন এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ।
হ্যাঁ, বা আপনি অনেকে বইতে আবার কি করছে, বইতে করছে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা দিচ্ছে জেড অক্ষ। একই কথা স্যার, তিনজনই 90-তে থাকে, আপনি এটার এক্স ধরলে কোনো সমস্যা নাই, এটা আপনার ইচ্ছা। তাহলে এক্স অক্ষ বরাবর পি এক্স কি হবে, এই যে এক্স অক্ষ বরাবর, পি ওয়াই কি হবে, ওয়াই অক্ষ বরাবর, জেড কি হবে, জেড অক্ষ বরাবর। তো 3D আঁকেন আর 2D আঁকেন, জিনিস ঘুরে ফিরে একই। পি এক্স হবে এক্স অক্ষ বরাবর ডাম্বেল, পি ওয়াই ওয়াই অক্ষ বরাবর ডাম্বেল, এবং পি জেড জেড অক্ষ বরাবর ডাম্বেল। আশা করি কথা বুঝতে পারছেন, আশা করি কথা বুঝতে পারছেন। এটাকে যদি আমি একটু 3D তে দেখাই, এটাকে যদি আমি একটু আপনাকে 3D তে দেখাইতে যাই, তাহলে জিনিসটা কেমন হয় একটু দেখি। এই দেখেন, এই দেখেন, আপনারা একটু 3D তে যদি দেখতে চান একটু তাকান। বেদক, আচ্ছা, একটু দেখেন। এই হলো, আমরা জানি পি অরবিটাল কেমন, ডাম্বেল আকার। কয়টা গুটলি থাকবে, দুইটা ডাম্বেল আকার। এই দেখেন এক্স অক্ষ বরাবর পি এক্স, একটু দেখেন ভালো করে, একটু ভালো করে দেখেন। এই দেখেন, এই দেখেন এক্স অক্ষ বরাবর, হ্যাঁ, এই যে এমনি যদি ধরেন, দেখেন এই যে এক্স অক্ষ বরাবর পি এক্স, হ্যাঁ, এই দেখেন একটু নামাই দিলাম, এই দেখেন এই যে এক্স অক্ষ বরাবর পি এক্স। এবার দেখেন, এবার দেখেন ওয়াইটা ধরছে বাইরের দিকে, বললাম না ইচ্ছা, আপনি চাইলে এমনিও ধরতে পারেন, জেড বাইরের দিকে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো একটু খেয়াল করেন, এই যে এক্স অক্ষ, এই যে জেড অক্ষ, আর এইটারে ধরছে ওয়াই অক্ষ, তাই না? আমরা জানি 3D মানে কি, হ্যাঁ, এই যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, বাইরের দিকে জেড অক্ষ। তো এটাকে ইচ্ছা ধরলো, এটা এক্স ওয়াই জেড ইচ্ছা। তাইলে এখানে আমাকে কি করছে, এখানে এই যে পি এক্স, এই যে পি জেড, আর এই যে পি ওয়াই, দেখছেন যে 3D, দেখছেন 3D, এই যে একটা ভিতরের দিকে ঢুকছে, এটা বাইরের দিকে আসছে, হ্যাঁ, এই হলো আমার পি এক্স, পি ওয়াই এবং কি স্যার, পি জেড অক্ষ। আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন, হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। এবার আসেন, এবার আসেন যদি একটু ডি দেখতে যাই, যদি একটু ডি দেখতে যাই, ডি এর ক্ষেত্রে কি হবে, ডি অরবিটাল, ডি অরবিটাল কেমন স্যার, ডি অরবিটাল কেমন বলছি, ডি অরবিটাল স্যার ডাবল ডাম্বেল আকার। ডি অরবিটাল কেমন স্যার, ডি অরবিটাল হলো স্যার ডাবল ডাম্বেল আকার, হ্যাঁ। পি পি অরবিটাল কি ছিল, ডাম্বেল আকার, ডি কি ডাবল ডাম্বেল, ডি কি স্যার এই একটা ডাম্বেল, এই একটা ডাম্বেল। ডি অরবিটাল মানে কি, ডি অরবিটাল মানে স্যার ডাবল ডাম্বেল, ডি অরবিটাল মানে ডাবল ডাম্বেল আকার, হ্যাঁ। ডি অরবিটাল মানে কি, ডাবল ডাম্বেল, দুইটা ডাম্বেল থাকবে, ঠিক আছে। তো ডি এর কয়টা উপশক্তি আমরা জানি, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। কয়টা স্যার, পাঁচটা। তো সেই পাঁচটা যদি আমরা একটু দেখতে যাই, সেই পাঁচটা যদি আমরা একটু দেখতে যাই কেমন হয় একটু দেখি, সেই পাঁচটা যদি আমরা একটু দেখতে যাই কেমন হয় একটু দেখি। পড়ালেখা হবে মজা কইরা, বুঝা রিলেট কইরা কইরা, হ্যাঁ। পড়ালেখা নিয়ে এত প্যারা খাবে না, পড়ালেখাটারে হাসি মুখে গ্রহণ করতে হবে, নাইলে মনে হবে চাপের উপর পড়তেছেন, ও পড়া কাজে দিবে না, ঠিক আছে, ওই পড়া স্যার কাজে দিবে না। পড়ালেখা হবে স্যার নিজের ইচ্ছা মতো হাইসা খিল্লা, ঠিক আছে। এইটা করা শিখেন, ঠিক আছে, এইটা করা শিখেন, তাইলে আপনারা কাজে দিবেন, পড়ার মজাটা বুঝবেন। কলেজে তো অনেক পড়া, কলেজে যেহেতু অনেক পড়া, তাই পড়াটা যদি আপনি ওটা যদি বোঝা হিসাবে নিয়ে নেন না, আপনি অনেক প্যারা খাবেন। হ্যাঁ, কলেজের পড়াটা নিতে হবে হাসি মুখে, হাসি মুখে বাসের মতো নিতে হবে, ঠিক আছে, হাসি মুখে বাস নেয় না ওরকম। আচ্ছা, তো একটু খেয়াল করেন, পাঁচটা দিলাম, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এবং কি ডি জেড স্কোয়ার, ঠিক আছে। ওকে, ওকে, একটু দেখেন, এটা দিলাম এক্স অক্ষ, এটা দিলাম ওয়াই অক্ষ, 2D আঁকতেছি, চাইলে 3D আঁকতে পারেন, কোনো সমস্যা নাই। ওয়াই জেড দিলাম, জেড এক্স দিলাম, এক্স অক্ষ, হ্যাঁ এক্স অক্ষ দিলাম, ওয়াই অক্ষ দিলাম, এক্স অক্ষ দিলাম, জেড অক্ষ দিলাম। একটু খেয়াল করেন, এটা কিন্তু ডিএক্স না, ডিএক্স ওয়াই, এক্স ওয়াই, এক্স ওয়াই, তার মানে এক্স ওয়াই এর মাঝখানে আঁকবেন। আর ডি অরবিটাল মানে কি, ডাবল ডাম্বেল, এই এক্স ওয়াই এর মাঝখানে একটা ডাম্বেল দিবেন, তার বিপরীতে আরেকটা ডাম্বেল দিবেন, শেষ। হ্যাঁ, তার বিপরীতে আরেকটা ডাম্বেল দিয়ে দিবেন, শেষ, খেলা শেষ। এবার আসেন ওয়াই জেড, তার মানে কি ওয়াই আর জেড এর মাঝখানে হবে, তাহলে ওয়াই জেড এর মাঝখানে একটা আঁকবেন, তার উল্টা পাশে আরেকটা দিয়ে দিবেন, শেষ। সেম ভাবে জেড এক্স, তার মানে এক্স আর জেড এর মাঝখানে হবে, তাহলে এক্স আর জেড এর মাঝখানে একটা আঁকবেন, ঠিক তার উল্টা পাশে একটা দিয়ে দিবেন, খেলা শেষ। হ্যাঁ,
এবার কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার থাকলে অক্ষের উপর রাখবেন, ঠিক আছে। এই হলো এক্স স্কোয়ার, আরেকটা কি আছে ওয়াই স্কোয়ার, এই হলো ওয়াই স্কোয়ার, এক্স অক্ষের উপর এবং ওয়াই অক্ষের উপর। আর লাস্টে কি জেড স্কোয়ার, তার মানে জেড অক্ষের উপর হবে। আর যদি একটাই শুধু জেড স্কোয়ার, এটার আরেকটা ডাম্বেল হবে এরকম, ঠিক আছে, আরেকটা ডাম্বেল হবে এই, ঠিক আছে। এই হলো মোটামুটি ডি এর পাঁচটা কি, ডি এর পাঁচটা অরবিটাল। এটা হলো ডি ভদ্রলোকের পাঁচটা অরবিটাল। আশা করি বুঝতে পারছেন। এবারে যদি আমরা একটু থ্রিডি দেখি, এটাকে যদি আমরা একটু থ্রিডি দেখতে যাই, কি আসে দেখি। এটাকে যদি আমরা একটু থ্রিডি দেখতে যাই, ডি অরবিটালস দেখি আসে নাকি কিছু। একটা আছে কিন্তু এটা আমার ভালো লাগতেছে না। এটা সুন্দর আছে, একটু দেখেন, একটু আমরা দেখি তাহলে আরো ক্লিয়ার হবেন। একটু দেখলে আরো ক্লিয়ার হবেন। এই দেখেন, এটার একটু তাকান, হ্যাঁ চিত্রটার দিকে একটু তাকান, একটু চিত্রের দিকে তাকান। ডি এর কয়টা অরবিটাল? পাঁচটা। কয়টা অরবিটাল? পাঁচটা। হ্যাঁ দেখেন এইটা কি, এই দেখেন, দেখেন একটু তাকান, এই দেখেন এই যে এক্স এবং ওয়াই এর মাঝখানে দেখেন ডি এক্স ওয়াই। আবার কি ওয়াই এবং জেড এর মাঝখানে দেখছেন, ওয়াই এবং জেড এর মাঝখানে একটু তাকান। এবার কি ওয়াই এবং জেড এর মাঝখানে, হ্যাঁ এই দেখেন ওয়াই জেড এর মাঝখানে এই যে একটা, এই যে একটা, এটা 3D আসছে। দেন কি, দেন আপনার জেড এক্স এর মাঝখানে এই দেখেন, এই দেখেন একটু ভালো করে দেখেন, জেড এক্স এর মাঝখানে একটু দেখেন, এই যে জেড এবং এক্স এই দুইজনের মাঝখানে এই একটা, তার বিপরীত আরেকটা, আরেকটা কি জেড স্কোয়ার, তাই না, জেড স্কোয়ার। এই দেখেন এই যে জেড অক্ষ বরাবর, ঠিক আছে, জেড অক্ষ বরাবর, আর একটা হলো এরকম। হ্যাঁ তো আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আর একটু ক্লিয়ার করি, আর একটু ক্লিয়ার করি, আর একটু ক্লিয়ার করি, একটু তাকান। এইটা হলো আমার তিনটা অক্ষ ঘুরতেছে, আকাশে বাতাসে ঘুরতেছে। এই হলো আমার এক্স ওয়াই জেড, তিনটা অক্ষ ঘুরতেছে, ঠিক আছে। কি কি আছে এখানে? এক্স আছে, ওয়াই আছে এবং কি আছে, এবং জেড আছে। এক্স ওয়াই জেড তিনটা অক্ষ। এবার দেখেন আমি যখনই ওয়ান এস অরবিটালে চাপ দিছি, দেখেন এই যে গোল হয়ে গেছে। এস অরবিটাল কেমন? গোলাকার। ওয়ান এস এই যে প্রথম শক্তি স্তর। আমি যখনই 2s এ চাপ দিলাম, দেখেন আরেকটা গোল এর থেকে বড়, অবশ্যই প্রথম শক্তিস্তর থেকে দ্বিতীয় শক্তিস্তর বড়ই হবে। এই দেখেন 2s, এস অরবিটাল মানে কি গোলাকার। এবার লক্ষ্য করেন, লক্ষ্য করেন, লক্ষ্য করেন, 2px এ যেই চাপ দিছি আমি, 2px এর চাপ দেওয়ার সাথে সাথেই দেখেন, দেখেন এই দেখেন এক্স অক্ষ বরাবর ডাম্বেল চলে আসছে। এতক্ষণ গোল আসছে কেন? এস অরবিটাল। যেই পি তে গেছে দেখছেন ডাম্বেল চলে আসছে px। এই দেখেন এই যে px অক্ষ বরাবর, দেখছেন এই দেখেন এক্স অক্ষ বরাবর। আমি 2p ওয়াই তে চাপ দিছি, এবার দেখেন এই যে ওয়াই অক্ষ বরাবর ডাম্বেল চলে আসছে, দেখছেন, দেখছেন ওয়াই অক্ষ বরাবর ডাম্বেল চলে আসছে। আমি যে 2p জেড এ চাপ দিছি, এবার দেখেন জেড অক্ষ বরাবর ডাম্বেল চলে আসছে, দেখছেন। এবার কোন অক্ষ বরাবর আসছে? এবার জেড অক্ষ বরাবর আসছে। আবার আমি 3s এ চাপ দিই, এস অরবিটাল, এই দেখেন 3 নম্বর শক্তি স্তর, এস অরবিটাল গোল। 3px এ চাপ দিই, দেখেন এই যে এক্স অক্ষ বরাবর একটা আসছে। 3p ওয়াই তে দেই, দেখেন দেখেন ওয়াই অক্ষ বরাবর আসছে। 3p জেড এ দেই, 3p জেড এ দিলাম, এই দেখেন জেড অক্ষ বরাবর আরেকটা চলে আসছে, দেখছেন মজার বিষয়টা দেখছেন। আবার আমি 4s এ চাপ দিই, দেখেন আরেকটা শক্তি স্তর অ্যাড হইছে 4s, এস দেখে গোলাকার। আশা করি বুঝতে পারছেন। তাহলে এস অরবিটাল গোলাকার, পি অরবিটাল ডাম্বেল আকার, আর ডি অরবিটাল ডাবল ডাম্বেল আকার। আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন, তাই না? ওকে ডান। ওকে রায়ান আক্তার ওয়ালাইকুম আসসালাম, জাহিদ ইসলাম ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, টোকো টোকো টোক টোকো না, আচ্ছা ওকে ডান ডান ডান। এবার আসেন, এবার আসেন আমরা পড়ায় ফিরে যাই। তাহলে আশা করি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বুঝছেন, তার সাথে এক্সট্রা যে কথাগুলো বললাম এগুলো স্যার বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, আর কিচ্ছু না। বেসিক গুলা ক্লিয়ার না করলে স্যার আপনি ধরা খাবেন। 4 নাম্বারটা কি ছিল? স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম
সংখ্যা, স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কোনো একটি ইলেকট্রন কোন দিকে ঘুরছে সেটি জানা যায়, অথবা যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কোন একটি ইলেকট্রনের ঘূর্ণন দিক সম্পর্কে জানা যায় তাকে স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বলে। তারপর বৈশিষ্ট্য কি লিখতে পারি? এক নম্বর বৈশিষ্ট্য কি লিখতে পারি? এক নম্বর বৈশিষ্ট্য হইল এরা ঘূর্ণন দিক নির্দেশ করে, ঘূর্ণন দিক নির্দেশ করে। তাহলে এক নম্বর বৈশিষ্ট্য কি? এক নম্বর বৈশিষ্ট্য হইল এরা ঘূর্ণন দিক নির্দেশ করে। দুই নম্বর বৈশিষ্ট্য, এদেরকে কি দ্বারা প্রকাশ করা হয়? এদেরকে স্মল এস দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের এস দ্বারা প্রকাশ করা হয়। তিন নম্বর বৈশিষ্ট্য কি? তিন নম্বর বৈশিষ্ট্য হইল স্যার এস এর মান সর্বদা প্লাস মাইনাস হাফ। এস এর মান সর্বদা কি স্যার? এস এর মান সর্বদা প্লাস মাইনাস হাফ। মনে থাকবে আমরা এল এর মান বের করার জন্য সূত্র শিখছি, দেখছি, এম এর মান বের করার সূত্র শিখছি, দেখছি, আর এস এর মান ফিক্সড, সর্বদা প্লাস মাইনাস হাফ, হয় প্লাস হাফ নাইলে মাইনাস হাফ, হয় প্লাস হাফ নাইলে মাইনাস হাফ। এখন কখন প্লাস হাফ আর কখন মাইনাস হাফ, এটা নিয়ে একটু কন্ট্রাডিকশন আছে, অনেক টিচার অনেকভাবে পড়ায়, তো বেশিরভাগ বইতে এবং আমার কাছে যেটা বেটার মনে হয়েছে আমি ওইটাই দিতেছি। তো এটা নিয়ে যে টিচার যেটা বলবো ওইটাও রাইট, আমারটাও রাইট, হ্যাঁ, এটা নিয়ে কন্ট্রাডিকশনের কিছু নাই, এটা দুইটাই রাইট। তো আমরা নর্মালি যখন ইলেকট্রনটা প্রথম হুন্ডে নিতে সে একটা একটা করে ঢুকে আমরা তারে প্লাস হাফ ধরি, আর দেন যখন আবার উল্টা দিকে ঢুকে এটাকে আমরা মাইনাস হাফ ধরি। তো সেই অনুযায়ী আমি ক্লকওয়াইজ কে মাইনাস হাফ আর এন্টি ক্লকওয়াইজ কে প্লাস হাফ ধরতেছি। হ্যাঁ, ক্লকওয়াইজ মাইনাস হাফ এবং এন্টি ক্লকওয়াইজ, এগুলো জায়গায় কিছু গ্যাঞ্জাম আছে, যেমন আপনারা যে ডি অরবিটাল, পি অরবিটাল, যে পি এক্স পি ওয়াই পি জেড পড়ছি, মানে এম এর মান কার কোনটা এটা নিয়ে এক একজন এক এক রকম বলছে। হ্যাঁ, বাট আমরা একটা স্ট্যান্ডার্ড ধরে বা আমরা একটা বেশিরভাগ যেটা লিখে ওটা নিয়ে পড়বো, বাট এগুলা কিছু জায়গায় এত প্যারা খাওয়ার কিছু নাই, যেগুলো কন্ট্রাডিকশন আছে এগুলো প্যাস খাবেন না, ঠিক আছে? তো আপনারা ক্লকওয়াইজ মাইনাস হাফ, এন্টি ক্লকওয়াইজ প্লাস হাফ। ওকে, তাইলে মোটামুটি কোয়ান্টাম সংখ্যা শেষ। এখন শুধু পড়া শেষ করলেই হবে না, শুধু বেসিক ক্লিয়ার করলেও হবে না, একই সাথে প্র্যাকটিসটা অব্যাহত রাখতে হবে। অনেক সময় হয় আমি টপিকটা খুব ভালো পারি, কনসেপ্ট আমার ক্লিয়ার, বাট আমি পরীক্ষায় লিখতে পারি না, সৃজনশীল অ্যান্সার করতে পারি না। এই কারণে আমি যে স্টাইলে পড়াই, আপনার থিওরি 100% ভালো হওয়া লাগবে, একদম ক্লিয়ার হওয়া লাগবে, আপনার ম্যাথমেটিক্যাল প্রবলেম প্যারালালি ঠিক হওয়া লাগবে, ভালো হওয়া লাগবে। থিওরি খুব ভালো পারি, ম্যাথমেটিক্যাল প্রবলেম পারি না, কাজ হবে না। ম্যাথমেটিক্যাল প্রবলেম খুব ভালো পারি, থিওরি দুর্বল, কাম হবে না। ঠিক আছে, দুইটাই সমানভাবে পারদর্শী হইতে হবে, দেন প্র্যাকটিসটা কন্টিনিউ করতে হবে। কলেজ লাইফ খুব কঠিন স্যার, মানতেই হবে, বিকল্প কিচ্ছু নাই। হ্যাঁ, কলেজ লাইফ কিন্তু কঠিন। তো এবার যেমন ধরেন এখান থেকে কেমন প্রশ্ন আসতে পারে, আমি একটা পরমাণু আঁকলাম, আঁকছি। আচ্ছা, এটা দিলাম এক্স, এটা দিলাম ওয়াই, এটা দিলাম জেড। হ্যাঁ, আচ্ছা, ধরলাম জেড এ একটা ইলেকট্রন আছে, জেড শক্তি স্তরে। প্রশ্ন আসবে গতে জেড শক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা নির্ণয় করো। এইভাবে নাটক কইরা আসে, হ্যাঁ, বিভিন্ন ভাবে এনওএল এর মান হিসাব কইরা, কোয়ান্টাম সংখ্যার সাহায্যে বের করো, বহুত নাটক কইরা আসে। তা আমরা সৃজনশীল যে ক্লাসটা করব ওইখানে দেখবো কত ভাবে নাটক কইরা প্রশ্ন আসতে পারে, অ্যান্সার একটাই হয়। তো জেড শক্তিস্তরের মোট অরবিটাল সংখ্যা, বা আমি মেইন যেটা নির্ণয় করতে বলে সেইটা ধরে করাইতেছি। হ্যাঁ, তাইলে আজকের ক্লাসটা সার্থক হবে, আপনি একই সাথে কনসেপ্ট প্লাস প্র্যাকটিসটা হইলো। তো মনে রাখবেন আপনাকে পরীক্ষায় অরবিটাল সংখ্যা অথবা আপনাকে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে বলবে। অরবিটাল সংখ্যা নির্দেশ করে কে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। পরীক্ষায় অরবিটাল সংখ্যা নির্ণয় করতে বললে আপনি এম পর্যন্ত বের করবেন, শেষ, এম পর্যন্ত বের করবেন। আর ইলেকট্রন সংখ্যা বের করতে বললে আপনি এস পর্যন্ত বের করবেন। কথা যেন মাথায় থাকে, অরবিটাল সংখ্যা বলে এম পর্যন্ত, ইলেকট্রন সংখ্যা বলে এস পর্যন্ত।
কিভাবে করব? যেহেতু এম পর্যন্ত এম আগে বের করি অরবিটাল সংখ্যা, তাহলে এম বের করতে গেলে এম কার উপর নির্ভরশীল? এল। এল কার উপর? এন। তাহলে এন এ যাই। জেড শক্তি স্তর 1 2 3 নাম্বার শক্তি স্তর, তার মানে এন এর মান কত স্যার? এন এর মান 3। এবার আসেন এল এর মান। এল এর মান বের করার সূত্র কি? 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত, এটা না সূত্র? জি স্যার। তাইলে এখানে 3 বসাইলে 3 মাইনাস 1 কত? 2। তার মানে 0 1 2 লিখছে। এবার আসেন এম। এম বের করার সূত্র কি পড়ছি স্যার? এম বের করার সূত্র হলো 0 সহ প্লাস মাইনাস এল পর্যন্ত। এবার আসেন তাহলে 0 থাকলে 0, 1 মানে কি? 0 প্লাস মাইনাস 1, তাহলে সুন্দর করে লেখা যায় -1 0 প্লাস 1। 2 থাকলে কি? 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, এটাকে নির্ণয় করে দেখাইছি। তাইলে কি হবে? সুন্দর করে লিখলে -2 -1 0 প্লাস 1 প্লাস 2। কাহিনী শেষ, খেলা শেষ। হ্যাঁ, এই এন এই এল অরবিটাল সংখ্যা মানে তো এম পর্যন্ত বের করলে আমার শেষ। ইয়েস। হ্যাঁ, একটু সুন্দর করি, একটু সুন্দর করে অরবিটাল গুলো আলাদা করি। হ্যাঁ, একটু সুন্দর করে রাখি, তাহলে সুন্দর লাগবে একটু। এই ছকটা করতে হবে পরীক্ষায়, ঠিক আছে? আচ্ছা, তাইলে দেখেন আপনার কয়টা অরবিটাল আসতেছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তাহলে মোট অরবিটাল সংখ্যা কয়টা? 9টা। শেষ অ্যান্সার 3 এ 3। খেলা শেষ। এই হলো আপনার প্রশ্ন, পরীক্ষা এটাই আসবে, হয় 3 দিয়ে আসবে নাহলে 4 দিয়ে আসবে। এই এবার আসেন, আপনাকে যদি ইলেকট্রন সংখ্যা বের করে আপনার আরেকটা স্টেপ বেশি করতে হবে, এসও বের করতে হবে। তো আপনারা সবাই জানেন, অথবা না জানলে আজকে থেকে একদম যেন আর জীবনে না ভুলেন, মনে রাখবেন প্রতিটি অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকে। প্রতিটা অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকে? প্রতিটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, স্যার বুঝলাম এস অরবিটালে সর্বোচ্চ 2টা থাকে, 1s2, আমরা 1s2 জানি, 1s3 কিন্তু কখনো করি নাই। কিন্তু স্যার পি তে তো স্যার 6টা ইলেকট্রন থাকে, ডি তে তো স্যার 10টা ইলেকট্রন থাকে, এফ এ তো স্যার 14টা ইলেকট্রন থাকে। আপনি যে বললেন অরবিটালে সর্বোচ্চ 2টা থাকে, আরে বেটা একটু দেখ, এই পি এর মধ্যে কি আবার 3টা আছে না? পি এক্স, পি ওয়াই, পি জেড, তাহলে 2 2 2 কত? এলো সেই 6। আবার ডি এর কয়টা? 5টা না? ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, dx স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার dz স্কয়ার। তাহলে দুইটা করে গেলে সর্বোচ্চ কয়টা হয়? 10টা না? এরা হলো তারা। কিন্তু একটা অরবিটালে সর্বোচ্চ 2টার বেশি ইলেকট্রন থাকবে না, কম থাকতে পারে, বেশি সম্ভব না। এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রতিটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। সেই দুইজন কারা? একজন হলো প্লাস হাফ, আরেকজন কি? মাইনাস হাফ। এই হলো সে প্লাস মাইনাস হাফ। একটা যদি ক্লকওয়াইজ ঘুরে আর একটা এন্টি ক্লকওয়াইজ ঘুরবে। এই হলো সর্বোচ্চ 2টা ইলেকট্রন, ঠিক আছে? তাইলে আমার যদি অরবিটাল সংখ্যা নির্ণয় করতে বলে, তাহলে আমার অ্যান্সার এম এ শেষ। আর যদি ইলেকট্রন সংখ্যা বলে, আমরা জানি প্রত্যেকটা অরবিটালে কয়টা করে ইলেকট্রন থাকে? 2টা করে। তাহলে এই অরবিটালে 2টা প্লাস মাইনাস হাফ, এই অরবিটালে 2টা প্লাস মাইনাস হাফ, এই অরবিটালে 2টা প্লাস মাইনাস হাফ, এরকম করে লিখতে হবে। তাহলে 9টা অরবিটালে 2টা করে মোট কয়টা ইলেকট্রন হবে? 18টা। কয়টা হবে? 18টা। 9 দুগুণে 18। যতগুলো অরবিটাল হয় ঠিক তার দ্বিগুণ সংখ্যক ইলেকট্রন থাকতে পারে সব সময়। তাইলে আমার কি হবে? কি দাঁড়াইলো হইলো অরবিটাল সংখ্যা বের করতে বলে অ্যান্সার এখানেই শেষ। আর ইলেকট্রন সংখ্যা বললে প্রত্যেকটা অরবিটালে 2টা করে ইলেকট্রন, প্লাস মাইনাস হাফ প্লাস মাইনাস হাফ প্লাস মাইনাস হাফ। তাহলে যতগুলো অরবিটাল তার দ্বিগুণ সংখ্যক ইলেকট্রন সংখ্যা হবে। এই হলো আমার অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। ভাই প্রাইভেট ব্যাচে আবার পড়তে চাই। আরে আবির, কেমন আছিস তুই? আমার একটা রত্ন, আমার খুব ভালোবাসার একটা স্টুডেন্ট অফলাইনের। তোর তো ভার্সিটিতে, তুই আর পয়রা কি করবি? প্রাইভেট ব্যাচে তুই আর পয়রা কি করবি? তুই তো ভার্সিটি উঠে গেছস। দোয়া করিস যেন তোদের মতো তুই যে ভালোবাসস, তোরা যে ভালোবাসা দেস, এই ভালোবাসা সবসময় রাখতে পারি, সবসময় নিতে পারি, আর তোদেরও ভালোবাসতে পারি। একদিন চা খাইতে আইস, একদিন ফোন দিয়ে চা খাইতে আইস। আমি তো ঢাকায় নাই, ঢাকায় ইনশাল্লাহ দেখা হবে না, ঠিক আছে? ওকে, ডান।
এবার আসেন আপনাদের জন্য একটা হোমওয়ার্ক দিতেছি ধরেন আপনাদেরকে আমি দিলাম আরেকটা শক্তি স্তর বাড়ায় দিলাম আপনাদেরকে আরেকটা শক্তি স্তর বাড়ায় দিলাম। আমি বললাম এইখানে এটার নাম দিলাম এস এর জন্য অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা, হ্যাঁ এস এর জন্য অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা বের করেন। এই এস শক্তি স্তরের জন্য এই সেম ভাবে এন এর মান 3 এর জায়গায় 4 দিয়ে দেখেন 1 2 3 4 চতুর্থ শক্তি স্তর সেম ভাবে অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা বের করবেন। করে ফেসবুকে দেখেন বা ইউটিউবে দেখেন, যেখানেই দেখেন না কেন কমেন্টে অ্যান্সারটা বলবেন। আশা করি আজকের ক্লাসটা যা পড়াইছি, আজকের ক্লাসটা একদম ডিটেইলসে পড়াইছি, আশা করি সব বুঝতে পারছেন। তো সবাইকে আজকের জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্লাসগুলো করেন স্যার, ক্লাসগুলো খুব কাজের। হ্যাঁ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।